আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। Beating you up won't do any good. Come, let's have some dirty romance. নুসরাতের কান ঝাঁ করে উঠল। ঠোঁট ফাঁক হয়ে গেল আরশের নির্লজ্জতা দেখে। চোখ তীক্ষ্ণ করে তাকিয়ে বুঝতে চাইলো আরশ সিরিয়াসনেস নিয়ে বলছে নাকি শালা এমনি বকবক করছে। ডার্টি রোম্যান্স করতে চায় মানে? নুসরাত ঠোঁট কামড়ে হাসল। আরশের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, আপনার 14 গোষ্ঠীর একটা বেড রোম্যান্স করছে। আরশ গলার স্বর নামিয়ে নিল, হাঁচকি স্বরে বলল, আবার 14 গোষ্ঠীর একটা বেড রোম্যান্স করেনি বলে কি আমিও করতে পারবো না? রেডি হ বেড রোম্যান্সের জন্য। নুসরাত রাগে কপাল দিয়ে আরশের কপালে ধুম করে মেরে দিল। আরশ আজ নুসরাতকে ছেড়ে দিল না, দাঁত দিয়ে কামড়ে ধরল নুসরাতের নাকে। নুসরাত ধুম ধুম করে কিল বসালো আরশের পিঠে। আরশ নুসরাতকে এক হাত দিয়ে চেপে কাবার্ডের সাথে চেপে ধরে কলার বনের কিছুটা উপরে দাঁত বসিয়ে দিল। কেউ কাউকে ছাড়লো না আজ। নুসরাত আরশের চুল টেনে ধরল, আরশও চুল টেনে ধরল নুসরাতের। রাগের বহিঃপ্রকাশ ঘটল এবার। এতক্ষণ দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলেও এবার চিবিয়ে চিবিয়ে বলল, তুই আমার লাগেজে লাথি মেরে উল্টে ফেলে দিয়েছিস কেন? ভালো করেছি, বেশ করেছি। আবার সামনে পেলে আবার লাগেজ উস্টা মেরে নর্দমায় ফেলে আসবো। আরশের মাথায় রাগ চড়ে বসলো। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলো। নুসরাতের দু হাত ওপরের দিকে তুলে চেপে ধরলো কাবার্ডের সাথে। নুসরাত হাত ছোটাতে চাইলো, আরশ শক্ত করে ধরে রাখলো। হাত ছোটাতে না পেরে কপাল দিয়ে আরশের কপালে ধুমধুম করে মারল। আরশ ব্যথায় নাক কুঁচকে নিল। নুসরাতের সবচেয়ে দুর্বল জায়গা নাকে কপাল দিয়ে আঘাত করলো। হঠাৎ করে নাকে কপাল দিয়ে আঘাত করায় নুসরাত নির্বাক হয়ে গেল। কিছুক্ষণ হাঁ করে থাকার পর চিৎকার করে উঠল। কিছু সেকেন্ডের ভেতর নাক মুখ খিচে নিল। চোখ বেয়ে এক ফোঁটা জল চিবুক বেয়ে গড়িয়ে পড়ল। ঠোঁট হালকা হালকা কেঁপে উঠল। নাকের ব্যথায় হাঁসফাঁস করে শ্বাস নিতে লাগলো। আরও হা হয়ে তাকিয়ে রইল। সে তো ধীরে মারতে চেয়েছিল, কিন্তু এত জোরে লেগে যাবে সে ভাবতে পারেনি। আরশ অবশ্য ভাবনায় বিভোর হতেই হাত একটু ঢিল হয়ে গেল। আরশের হাত ঢিলে হতেই নুসরাত হাত ছাড়িয়ে নাক চেপে ধরল। নাক চেপে ধরে পিঠ ঘেঁষে বসে গেল কাভারের সাথে। নাকের ব্যথায় কেঁদে উঠল। হাত দিয়ে মুখ চেপে ধরল যাতে শব্দ বের না হয় মুখের বাহিরে। আরও সাহা করে তাকিয়ে থাকলো। এটা কি করলো সে? রাগে চুল টেনে ধরল নিজের। সে আবার রাগের মাথায় সব শেষ করে দিচ্ছে। উফ, সে এই রাগ নিয়ে কি করবে? নুসরাতের ফুপিয়ে কান্নার আওয়াজ ধীরে ধীরে বাড়তে লাগলো। আরশ নিজে বসলো নুসরাতের পাশ ঘেঁষে। নুসরাত হাত দিয়ে চেপে রেখেছিল ঠোঁট, যাতে কান্নার শব্দ না শোনা যায়। আরশ হাত টেনে নিয়ে আসলো মুখের সামনে থেকে। নুসরাত চোখ বুজে হাউমাউ করে কান্না করছে নাকের ভেতরের তীক্ষ্ণ ব্যথায়। আরশ নুসরাতের হাত নিজের হাতের মুঠোয় পুরে মেয়েটাকে টেনে আনলো নিজের দিকে। নুসরাত রোবট হয়ে বসে থাকলো নিজের জায়গায়। আরশ ঠোঁট কামড়ে নুসরাত হাতের নিচের দিকে হাত গলিয়ে নিয়ে পিঠের ওপর হাত রাখলো। টেনে নিজের কাছে এনে ফিসফিস করে নুসরাতকে বোঝানোর স্বরে বলল, প্লিজ ডোন্ট ক্রাই। আম আম সরি। আমার কোনো ইন্টেনশন ছিল না তোকে ব্যথা দেওয়ার। নুসরাত তবুও থামল না। নাকে চারিপাশ লাল হয়ে আছে নাকে আঘাত করার জন্য। নুসরাতের কাছে মনে হলো নাকে তীক্ষ্ণ ব্যথা মগজের প্রতিটি নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে। আরশ আরেকটু কাছে টেনে নিল। গালে হাত রেখে নুসরাতের মুখ তার দিকে করে ধরে রাখলো। গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে নাকের পাশ স্পর্শ করে ধীর স্বরে বলল, কান্না কেন? ব্যথা লেগেছে বেশি? ঠিক হয়ে যাবে। এভাবে কান্না করছিস কেন? আচ্ছা, কান্না বন্ধ কর। তোর নাক ব্যথা করলে আমাকে তোর মাথা দিয়ে নাকে মেরে দিস। আই এম সরি। আমি বুঝতে পারিনি তোর নাক এতটা সেন্সিটিভ। ডোন্ট ক্রাই সুইট হার্ট। ইয়োর টিয়ার্স আর হার্টিং মাই হার্ট। প্লিজ ডোন্ট ক্রাই। আমি সরি বলেছি তো। আমার কষ্ট হচ্ছে তো। ডাক্তারকে কল করি, এসে স্প্রে দিয়ে যাবে, নাক ঠিক হয়ে যাবে। তবুও কাঁদিস না, নাক লাল হয়ে যাচ্ছে তো। আরশ পিঠে হাত বলিয়ে দিল। নুসরাতকে তার সমান করে বসিয়ে দিয়ে নাকের একপাশে নাক ঘষল। ঠোঁটের কোণে চুমু খেলো। ফিসফিস করে বলল, ডোন্ট ক্রাই সুইট হার্ট, ইটস হার্টিং মি, প্লিজ ডোন্ট। কথা বলতে বলতে আরশ নুসরাতের মাথা তার বুকের পাশে চেপে ধরল। চুপচাপ মন খারাপ করে বসে থেকে শুনতে লাগলো নুসরাতের কান্না। হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল নিজের।
চোখ মুছতেই দেখা গেল চোখের কোণ লাল হয়ে গিয়েছে ছেলেটার। হেলাল সাহেব বিরক্তির চোখে তাকিয়ে আছেন আরশের রুমের দিকে। বিড়বিড় করে বললেন, একটাকে মানুষ করতে পারলাম না। পাশে বসা জায়ানের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে শ্বাস ছাড়লেন। চায়ের কাপে চুমুক বসিয়ে কর্কশ কণ্ঠে বললেন, কি তোমার আবার কি? আমার মুখের সামনে এসে বসে আছো কেন? জায়ান থতমত খেয়ে ঢোক গিল। বাবার দিকে লজ্জা নিয়ে তাকিয়ে আবারও নিচের দিকে তাকালো। হেলাল সাহেব জায়ানের এত লজ্জা পাওয়া সহ্য করতে পারলেন না। চায়ের কাপ শব্দ করে টেবিলের উপর রেখে জিজ্ঞেস করলেন, তোমাকে এখানে কেউ মেয়ে দেখতে আসেনি যে এত লজ্জা পাচ্ছ? সোজা করে বললে বলো, কেন আমার মুখের সামনে এসে বসে আছো? না হলে ভাগো এখান থেকে। সহ্য হচ্ছে না আমার সুখ এবাড়ির কেউ। চাও এক কাপ আরাম করে খেতে দিবে না। সব জ্বালা আমার কপালেই জুটেছে। বলবো? না বললে না বলো। যাও সরো, ডিস্টার্ব করো না তো। একটু এনজয় করতে দাও আমাকে, আমার রিটায়ার্ড লাইফ। জায়ান বুঝলো এখন না বললে হবে না, পরে বলতে গেলে আরেকটা গন্ডগোল হয়ে যাবে। যা বলার এখন বলতে হবে। জায়ান লজ্জা শরমের মাথা খেয়ে বলল, আসলে ইনায়াকে কখন বাড়িতে তুলবে? সেদিন না বললো খুব তাড়াতাড়ি তুলে ফেলবে। হেলাল সাহেব খ্যাক খ্যাক করে উঠলেন। জায়ানকে ধমকে উঠলেন, তুমি বাড়ির পরিস্থিতি দেখছো, সব কেমন হয়ে আছে? তোমার লজ্জা লাগছে না বাপকে এসে বউকে ঘরে তোলার কথা বলতে? জি দেখেছি, সব তো ঠিকই তো আছে, আর লজ্জা পাবো কেন? আমার ছোট ভাই আর সাথেরটা তো বিয়ে করে সংসার করছে, আর আমি এখনো বিবাহিত সিঙ্গেল ঘুরছি। হেলাল সাহেব চা হাতে নিলেন। চুমুক দিয়ে ঠান্ডা চা দেখে ধমকানো স্বরে ডেকে উঠলেন, লিপি, আয় লিপি, আর এক কাপ চা নিয়ে আসো তো। চা ঠান্ডা হয়ে গিয়েছে। জায়নের সাথে কথা বলতে গিয়ে। জায়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিলেন। গলা পরিষ্কার করে নিয়ে কর্কশ গলায় বললেন, দেখছো বাড়ির পরিবেশ কেমন হয়ে আছে? তোমার ছোট ভাই তো বউকে সামলাতে গিয়ে নিজে মার খাচ্ছে বউয়ের হাতে, আবার বউকেও পিটাচ্ছে। আর বড় ভাইকে তো বউ আঙুল দিয়ে নাচাচ্ছে। বউ যেদিকে যায় তোমার বড় ভাইও সেদিকে যায়। তা যাই হোক, তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, সিঙ্গেল আছো এনজয় করো। বউ আসলেই তোমার ডানা কেটে ওই ফ্যানের সাথে বেঁধে দিবে। তোমার তো নিজের ভালো সহ্য হচ্ছে না, বিয়ে করে ভাইদের মতো অশান্তি করতে চাচ্ছ। ভালো আছো ভালো থাকো, নিজে শান্তিতে থাকো, আর আমাদেরও শান্তিতে থাকতে দাও। ওরা অশান্তি করছে? অবশ্যই অশান্তি করছে। একটু আগে শুনলে না নুসরাতের কান্নার শব্দ? তোমার ভাই মনে হয় আমার ভাতিজিকে মেরে টেরে অজ্ঞান করে ফেলেছে। জায়ান হাসার চেষ্টা করলো। হেলাল সাহেবের কথায় দ্বিমত করে বলল, আর যাই করুক আরস বউ পেটাবে না হয়তো। হয়তো বলে কি বুঝাতে চাচ্ছ? আমাদের বাড়ির মেয়েরা ছেলেদেরকে পেটায়, এরকম কথা যেন মুখ থেকে বের হতে না শুনি। শুনলে তোমার ঠোঁট সেলাই করে রেখে দেব। তা তো দেখেছি। বড় ফুপু কি করেছেন? মিনমিন করে কি বলছো? সাহস থাকলে পরিষ্কার করে বলো। জি না, কিছু বলছি না, আমি যাই। হ্যাঁ যাও না তো, এতে জিজ্ঞাসা করার কি আছে? পরের দিন রাতে হেলাল সাহেব রেডি হয়ে এসে বসলেন সোফার ওপর। বাড়ির ছেলেদের আগে নুসরাত রেডি হয়ে গেল। পরনে সাদা শার্ট আর কার্গো প্যান্ট, পায়ে স্লিপার, চোখে চশমা, হাতে ল্যাপটপ ব্যাগ। চুলগুলো কোনো রকম খোপা করে রাখা, মনে হচ্ছে একটু টোকা দিলেই খুলে পড়ে যাবে। হেলাল সাহেব সোফায় আরাম করে বসলেন। নুসরাতের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। নুসরাত হেলাল সাহেবকে ডিঙিয়ে মেহরুনিসার রুমের দিকে চলে গেল। ইসরাত সাদা আর কালোর মিশ্রণে কুর্তি আর ব্যাগি প্যান্ট পরেছে। গলায় চেরি জর্জেটের কালো ওড়না, পায়ে ফ্ল্যাট জুতো, কাঁধ ঘেঁষে ছোট্ট একটা ব্যাগ। ইসরাতকে নিচতলায় আসতে দেখে হেলাল সাহেব ইসরাতকে ডেকে নিজের পাশে বসালেন। ইসরাত ঠোঁট এলিয়ে হাসলো হেলাল সাহেবের পাশে বসে। হেলাল সাহেবও হাসলেন। আরশ, জাইন আর জায়ান একসাথে নামলো। আরশ ডার্ক রেড কালার শার্ট আর কালো প্যান্ট ইন করে পরেছে, তাই শার্টের উপর দিয়ে সুঠাম দেহের অবয়ব দেখা যাচ্ছে। আরশ শার্টের হাতা গুটিয়ে পকেট থেকে মোবাইল বের করে মোবাইল কানে ধরে বাহিরের দিকে পা বাড়ালো। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে এসে হেলাল সাহেবের সামনে সোফায় পায়ের ওপর পা তুলে হাতে মোবাইল নিয়ে নির্লিপ্ত হয়ে বসল। হেলাল সাহেব কেসে মনোযোগ নেওয়ার চেষ্টা করলেন জাইনের। জাইন নির্লিপ্ত, মোবাইলের দিকে চোখ তার। এমনভাবে বসে রইল যেন তার পাশে একটা কাক পক্ষীর উপস্থিতিও নেই। হেলাল সাহেব যখন কেশে জাইনের কাছ থেকে মনোযোগ নিতে ব্যর্থ হলো, তখন নাক ফুলিয়ে গর্জন করে উঠলেন। জাইনের ভারী গলার স্বর। কে? হেলাল সাহেব থতমত খেয়ে ঢুকিলেন। ঠোঁট ফুলিয়ে বললেন, আমি তোমার বাপ না তুমি আমার বাপ? আপনি জানেন না? হেলাল সাহেব দমে গেলেন না, জাইনকে ধমক দিয়ে বললেন, পা নামিয়ে বসো। দিনকে দিন বেয়াদব অসভ্য হয়ে যাচ্ছ, বাপের সামনে পা তুলে বসা। জাইনের ভাবাবেগ হলো না, ঠোঁট কামড়ে মোবাইল স্ক্রল করতে লাগলো। হেলাল সাহেব ছেলের কাছ থেকে পাত্তা না পেয়ে মিনমিন করে বললেন,
নাসিরের ছোট মেয়েটার সাথে থেকে এর এই অধপতন। হেলাল সাহেবের কথা জাইনের কানে গেল। বাবার কথা শুনে জাইন ভ্রু কুঁচকে নিল। বাবার দিকে তাকিয়ে ভ্রু দিয়ে ইশারা করলো, তারপর বলল, কি বললেন? আবার বলুন। মেন করে কথা বলবেন না, আমি বুঝতে পারি না। হেলাল সাহেব উঠে দাঁড়ালেন। সবাইকে আসতে দেখে জাইনের কথা ইগনোর করলেন। সবার দিকে তাকিয়ে বললেন, সবাই সব কিছু লাগেজে নিয়েছো? সবাই মাথা নাড়লেন। হেলাল সাহেব চোখ ঘুরালেন, চোখ দিয়ে খুঁজলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে। হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেলেন না, তাই চোখ মুখে নিরাশা ভেসে উঠল। নাকের ওপর থেকে চিকন লেন্সের চশমা উপরের দিকে ঠেলে দিয়ে ভারী আওয়াজে ডেকে উঠলেন, আম্মা কোথায় তুমি? সবাই চলে আসছে, তোমার এখনো শেষ হয়নি? মেহেরুন্নিসার গলার আওয়াজে তারা নিজের রুম থেকে উচ্চ আওয়াজ ছুড়ে বললেন, আসতেছে। মেহেরুন্নিসা 10 মিনিট পর নিজের রুম থেকে বের হয়ে আসলেন। লাঠির ঠকঠক শব্দে ড্রয়িং রুমের সবাই ফিরে তাকালো পেছনের দিকে। মেহেরুন্নিসার মুখের দিকে তাকাতেই সকলের মুখ ইয়া বড় হয়ে গেল। মেহেরুন্নিসার ঠোঁটে লাল লিপস্টিক, সাথে ঠোঁটে মিষ্টি হাসি, পালের কানের রিং, চোখে গুচ্ছির চশমা, পরনে নুসরাতের কুর্তি, গলায় ছোট ছোট পাথরের ক্লাসি নেকলেস, এক পাশ দিয়ে রাখা ওড়না, হাতে চিকন পাথরের ব্রেসলেট, কুর্তির সাথে মিলিয়ে ব্যাগি প্যান্ট, পায়ে নাইকের লোগো বিশিষ্ট ব্ল্যাক কালার শু। মেহেরুন্নিসার সবার দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে হাসলেন। সৈয়দ বাড়ির সবাই হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন। হেলাল সাহেব ভারী গলায় বললেন, আম্মা তুমি এসব কি পড়েছো? মেহেরুন্নিসা লাঠি ধরে একটা চক্কর মারলেন। যুবতীদের মতো হাসলেন ঠোঁটে হাত দিয়ে। নাসির সাহেব হাত দিয়ে বুক চেপে ধরলেন। মেহেরুন্নিসার দিকে তাকিয়ে বললেন, উনি আমার মা হতেই পারে না। নাজমিন বেগমের কানে কানে বললেন, আমার কিছু হয়ে গিয়েছে মনে হচ্ছে। পাগল হয়ে গেলেন নাকি আম্মা? আমার কাছে তাই মনে হচ্ছে। এরকম অদ্ভুত সাজসজ্জা আমা কেন করেছেন? আমি কি করে জানবো? তাই তো। হেলাল সাহেব ঢোক গেলেন। মায়ের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বললেন, আম্মা এসব পড়তে তোমায় কে বলেছে? তোমাকে এসব পরে কিরকম দেখাচ্ছে? প্লিজ চেঞ্জ করে আসো, আমরা ততক্ষণ অপেক্ষা করছি। মেহেরুন্নিসা ছ্যাৎ করে উঠলেন। হেলাল সাহেবকে শাসানো গলায় বললেন, তুই স্টিলিংয়ের কি বোঝোস? আমারে এইভাবে কত সুন্দর লাগতেছে, তা আমি আয়না দেখাই দেখছি। তোর কথা আমি কে শুনবো? তুই তো আমারে সুন্দর দেখা জিদ করতেছস। মানুষ যখন কইব এই বয়সে আপনার মা এত ফিটিং আর আপনি এরকম কুমড়ো পটাশকে মায়ের মতো সুন্দর হই না কেন, তখন তো উত্তর দিবার পারব না। সব বুঝা লইছি হেলাল। তুমি যে আমারে ঈর্ষা করছো তা আমি তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হেলাল সাহেব মেহেরুন্নিসাকে বোঝাতে ব্যর্থ হয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মেহেরুন্নিসার দিকে তাকিয়ে বললেন, তোমাকে এসব ঢংকে সাজিয়ে দিয়েছে? বলুম না। কেন? তুই আমার স্টিলিংকে কে ঢং করতেছিস তাই বলুম না। আচ্ছা আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি, এবার বলো কে তোমাকে সাজিয়ে দিয়েছে? নুসরাত তখন পেছন থেকে বের হয়ে আসলো। মেহেরুন্নিসার কানে ফিসফিস করে বলল, ওদের কথায় কান দিও না, তোমাকে অনেক সুন্দর লাগছে দাদা। এরা স্টাইলের কি বোঝে? এখনকার মেয়ে, যুবতী, কিশোরী সবাই এসব কাপড় পরে। ফ্যাশন, বুঝছো? ফ্যাশন। ওদের ফ্যাশন সেন্স বলতে মাথায় ডাব্বা আছে। কি কইতাছিলি না? হেলাল সাহেব কিছু বলার পূর্বেই মেহেরুন্নিসা থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ মনে পড়ছে, আমারে কে স্টিলিং করে দিছে তাই না? হেলাল সাহেব মাথা নাড়লেন। মেহেরুন্নিসা হাত দিয়ে নুসরাতকে তার পাশে দাঁড় করিয়ে দিলেন। হেলাল সাহেব যা বোঝার বুঝে গেলেন, এটা নুসরাতের কাজ। নুসরাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই মেহেরুন্নিসা বললেন, ওর দিকে এভাবে তাকাচ্ছিস কে? হেলাল সাহেব মেহেরুন্নিসার কথা জবাব না দিয়ে বললেন, তুমি আম্মাকে এভাবে কাপড় পরিয়ে দিয়েছো? নুসরাত চোখে চশমা ঠেলে নাকের ওপর তুলে ওপর নিচ মাথা নাড়ল। ইসরাত মাথায় হাত দিল। এই মেয়েকে নিয়ে সে কি করবে? এটা এরকম কেন? এই বয়সের একজন বয়স্ক মহিলাকে কার্টুন সাজিয়ে দিয়েছে। নুসরাতটা পারেও বটে। ঝর্ণা আর রোহিণী ঠোঁট টিপে হাসল। সোহেদ হাসি আটকানোর চেষ্টা করে হাস্যরস গলায় বলল বাদ দিতে। সোহেদের কথা শুনে হেলাল সাহেব বড় বড় পা ফেলে বাহিরের দিকে পা বাড়ালেন। লুৎফা বেগম নুসরাতের উদ্দেশ্যে বললেন, আমাকে সাজিয়ে দিলি না কেন? তুমি বলেছিলে আমাকে। লুৎফা বেগম রুষ্ট চোখে তাকালেন মমর দিকে। মম ঠোঁট উল্টে বলল, আমি আবার কি করলাম? আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? লুৎফা বেগম রাগ করে বের হয়ে গেলেন। নুসরাত বলল, যা বাবা, রাগ করে ফেললো। একে একে সবাই বাড়ি থেকে বের হয়ে গেল। সোহেব লাইট, দরজা, জানালা চেক করলেন ভালো করে লাগানো কিনা। চেক করা শেষে মেইন ডোরে বড় একটা তালা লাগিয়ে দিলেন। গাড়ি আলাদা করে ভাড়া করে নেওয়া হয়েছে।
ভাড়া করা গাড়িতে নিজেদের সকল প্রয়োজনীয় জিনিস তোলা হলো। এত রাতে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে, তাই হেলাল সাহেবের আদেশে 3টা 7 সিটার গাড়ি বুক করা হয়েছে। প্রথম গাড়িতে হেলাল সাহেব, লিপি বেগম, নাসির সাহেব, নাজমিন বেগম, জায়ান, অনিকা আর মেহেরুন্নিসা। দ্বিতীয় গাড়িতে রোহিণী, আরিশা, আহান, সোহেব, ঝর্ণা আর লুৎফা। তৃতীয় গাড়িতে জাইন, ইসরাত, আরশ, নুসরাত, মমো আর ইরহাম। নুসরাত আরশের সাথে না যাওয়ার জন্য প্রথম গাড়িতে উঠে বসলো। নাসির সাহেব ধমকে পাঠিয়ে দিলেন শেষের গাড়িতে। মুখ লটকে যখন গাড়িতে উঠতে যাবে, আরশ নুসরাতকে ভেঙিয়ে বলল, বলে আমার বোনটা, ইস, তোকে নিল না তোর বাপ, বাচ্চাটাকে নাসির সাহেব রেখে গেলেন। অনেক দুঃখ পেলাম আমার বোনটার জন্য। নুসরাত গাড়িতে বসার পর আরশ আদেশের স্বরে বলল, পেছনে গিয়ে বস। নুসরাত গো ধরে সামনের সিটে বসে রইল। ইসরাতও সামনের সিটে বসতে চাইল। জায়ান গম্ভীর গলায় বলল, ইসরাত, আমার পাশে আসো, আমরা পেছনে বসবো। ইসরাত দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। জাইন শার্টের হাতা গুটিয়ে ইসরাতের দিকে এগিয়ে আসলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই জাইন ছোট ভাই বোনের সামনে ইসরাতকে কোলে তুলে এক প্রকার পেছনের সিটে ছুঁড়ে ফেলল। তারপর সিট টেনে লাগিয়ে দিল। আরও শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। এর জন্য তার পেছনে বসে রোম্যান্স করার ইচ্ছে চৌপাট হয়ে গেল। রাগী পায়ে ধুমধুম করে পা ডাকিয়ে এসে বসলো গাড়িতে। কর্কশ গলায় বলল, মাঝে যেতে। নুসরাত যাবে না বলে মাথা এলিয়ে শুয়ে পড়ল। ঘুমের ভান ধরে পড়ে রইল মাঝে না বসার জন্য। আরশ নাক ফুলিয়ে গিয়ে বসলো নুসরাতের কাছে। মামা চুপচাপ বসে আছে। এখন কথা বলা যাবে না, পরিবেশ বেশ গরম হয়ে আছে। ইরহাম ড্রাইভারের পাশের সিটে উঠে বসলো। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল গাড়ি চালাতে। আরশ নুসরাতের পায়ের ওপর নিজের এক পা তুলে রাখলো। নুসরাত ভ্রুকুঞ্চন করলো, তবুও নড়ল না। আরশ নুসরাতের মতিগতি বুঝে অধর বাঁকা করে অদ্ভুতভাবে হাসলো। গলার কাছে নিয়ে গরম শ্বাস ফেলল। নুসরাতকে নড়তে না দেখে ফিসফিস করে বলল, দেখি কতক্ষণ আমার পায়ের ভর নিজের উপর নিতে পারিস। আজ দেখবো মিসেস সৈয়দ আর হেলালের কত ধৈর্য শক্তি। নুসরাত তবুও নড়ল না। সিটে গা এলিয়ে শুয়ে থাকলো। বলতে ইচ্ছে হলো, বারবার নিজের পুরো নাম বলে আমাকে কি আপনার নাম মুখস্থ করাতে চাচ্ছেন? কিন্তু এখন কথা বলা যাবে না। স্বার্থের খাতিরে দু একটা কথা কোরবানি দেওয়া মঞ্জুর। ইসরাত কিছুক্ষণ পিছিয়ে বসার পর হাঁসফাঁস করতে লাগলো। জাইন ইসরাতের এমন অদ্ভুত আচরণের মানে খুঁজে পেল না। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। জাইন ইসরাতের মুখ দু হাত দিয়ে চেপে ধরল হাতের তালুর মধ্যে। গম্ভীর গলায় বলল, আমাকে বলো, আমি দেখি কিছু করতে পারি কিনা। শ্বাস আটকে যাচ্ছে। জাইন কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। ইসরাতের দিকে চোখ বাঁকা করে তাকিয়ে বলল, দাঁড়াও, শ্বাস আটকে যাওয়া ঠিক করে দিচ্ছে। কিভাবে? জাইন হাসলো, ঠোঁটে তার শয়তানি হাসি। ইসরাতের ঠোঁটের দিকে দৃষ্টি রেখে হাত বাড়িয়ে ইসরাতের মাথা চেপে ধরল। নিজের ঠোঁট ইসরাতের ঠোঁটের সন্নিকটে নিয়ে বলল, এইভাবে। ইরহাম গান বাজালো। তার কাছে কিরকম লাগছে, টুটুর ফিল আসছে। হাই ভলিউমে গান বেজে উঠল গাড়িতে। যে সে গান বাজালো না ইরহাম। লজ্জা শরমের মাথা খেয়ে আনহলি গান বাজালো। গানের লিরিক্স শুরু হলো। জাইন ফিসফিস কণ্ঠে হেসে উঠল। ইসরাতের ঠোঁটে নিজের আধিপত্য বিছাতে বিছাতে বলল, একদম ঠিক টাইমে ঠিক গান বাজিয়েছে, এজন্য একটা ট্রিট পাও না। লজ্জায় ইসরাতের গাল লাল হয়ে গেল। জাইন ঠোঁট চেপে ধরল ইসরাতের শোনার মতো করে বলল, এবার শ্বাস আটকে বন্ধ হয়েছে, ক্লিয়ার হয়েছে শ্বাস চলাচল। জি। আর যদি এমন হয় আমাকে বলবে, আমি বিনা কোনো অ্যামাউন্টে তোমার শ্বাস চলাচল ঠিক করে দেব। ইসরাত কথা বলল না। জাইন ফিসফিস করে বলল, তুমি কি বলছো নি, নাকি আবার বুঝিয়ে দেব? ইসরাত থতমত খেলো। আতঙ্কিত গলায় ধরফর করে বলল, জি না, আমি বুঝেছি। জাইন ইসরাতের কানের কাছে মুখ নিয়ে বলল, দ্যাটস মাই ওম্যান। একবার বললেই সব বুঝে যায়। ইসরাত কিছুটা ঝাঁঝালো গলায় কিন্তু ধীরে বলল জাইনের শোনার মতো করে, ফিসফিস করে কথা বলা ছাড়া আপনি কি কথা বলতে পারেন না? এভাবে শুধু গায়ের সাথে লেগে বসে থাকেন কেন? সরে বসতে পারেন না? অধিকার আমার, বউ আমার, প্রপার্টি আমার, সব আমার। আমি কেন সরে বসবো? প্রয়োজন হলে বউয়ের কোলে চড়ে বসে থাকবো, তবুও সরে বসবো না। ইসরাত বিরক্ত হয়ে জাইনকে ঠেলে দিল। জাইন ঠেলে দেওয়ার পরও আরও কাছে এসে বসলো। ঠোঁট এলিয়ে হেসে চটাস করে ইসরাতের গালে চুমু খেয়ে নিল। নুসরাত অনেকক্ষণ সহ্য করলো এই অশ্লীল মার্কা গান।
যখন দেখলো কেউ অফ করতে বলছে না, তখন নুসরাত ইরহামকে বিরক্তির স্বরে বলল, শালা গানটা বন্ধ কর, তোর গানের জ্বালায় আমি ঘুমোতে পারছি না। আমরা ট্যুরে যাচ্ছি ইরহাম, একটু গান বাজনা হবে। এটার সাউন্ড কম মনে হচ্ছে, আর একটু বাড়িয়ে দে, ফিল পাচ্ছি না। পাশে বউ রেখে গানের মমার্থ ধরে রাখতে পারছি না। আমার মতো অভাগা এই পৃথিবীতে দুটো নেই। নুসরাত বিরক্ত হয়ে কথা বলল না, মুখে কুলু পেটে বসে রইল। আরশ নুসরাতের কানের কাছে এসে ফিসফিস করে গানের সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো, নুসরাত ডোন্ট নো আরুষ গেটিং হট অ্যাট দ্য বডি শপ ডুইং সামথিং আনহোলি। সর কাছ থেকে শালা, তুই হট হলে যা না, গিয়ে গায়ে পানি ঢেলে আয়, তাহলেই তো সব হটনেস চলে যাবে। আমার কানের কাছে এসে প্যান প্যান করা বন্ধ কর আল্লাহর ওয়াস্তে। আরশ হলো না, নুসরাতের কাঁধে মাথা রাখলো। নুসরাতকে জ্বালানোর জন্য গরম নিঃশ্বাস ছাড়লো কাঁধে। কিছুক্ষণ পর পর কানের কাছে ফু দিতে লাগলো। চাঁদের আলো ঘোলাটে কিরণ ছড়াচ্ছে, অন্ধকারে ঝিঝি পোকা ঝিঝি ডাক কানের কাছে লাগছে। জানালার গ্লাসে কিছুটা ফাঁক করা ছিল, তাই শনশন করে এসে বাতাস গাড়ির ভেতর ঢুকলো। গাড়িতে থাকা সবাই ঘুমিয়ে আছে, শুধু নিশাচর প্রাণীর মতো দুটো চোখ সবাইকে পর্যবেক্ষণ করছে। হাতে মোবাইলের ব্রাইটনেস একেবারে লোতে থাকা সত্ত্বেও হালকা আলো ছড়িয়ে নুসরাতের চারপাশ পরিষ্কার হয়ে আছে। সবাই গভীর ঘুমে, ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ কানে আসছে। নুসরাত চোখ ঘুরিয়ে একবার জাইন আর ইসরাতের দিকে তাকালো। দুজন দুজনের সাথে এমনভাবে লেগে আছে, মনে হচ্ছে কেউ ওদের আলাদা করে দিবে। নুসরাত ভেঙচি কাটলো দুজনকে। মোবাইল সফট গান বাজিয়ে কানে হেডফোন লাগিয়ে নিল। হোয়াটসঅ্যাপে ঢুকে আবিরকে মেসেজ পাঠালো, আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, তুমি কোথায়? অপর পাশ থেকে মেসেজ আসলো, আগামীকাল সকালে তবে দেখা হচ্ছে। নুসরাত রিপ্লাই দিল না, মেসেজ সেন্ড করে বসে রইল। আরশ কিছুটা নড়ে চড়ে নুসরাতের গলার ভাঁজে নিজের মুখ আরও ভালোভাবে ডুবিয়ে দিল। নুসরাত মোবাইল থেকে দৃষ্টি ফিরিয়ে এনে আরশের দিকে বিরক্তির চোখে তাকালো একবার। গালি দিল মনে মনে, আরশের 14 গোষ্ঠী উদ্ধার করলো। হঠাৎ করে মনে হলো আরশের 14 গোষ্ঠীর মধ্যে একজন সে। নিজের কথা ফিরিয়ে নিল। সে বাদে আরশের 14 গোষ্ঠী সব কটা এক একটা খবিশ। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত। এটি প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্য, ঢেউয়ের সুর এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্যের জন্য বিখ্যাত। কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। রাত 2টোর দিকে ঘুমে ঢুলুঢুলু হয়ে সবাই গাড়ি থেকে নামলো। রিসর্ট দেখার কোনো চেষ্টা না করে সবাই ভেতরে পা বাড়ালো, কিন্তু নুসরাত সে ল্যাপটপ ব্যাগ হাতে নিয়ে চোখের চশমা ঠিক করতে করতে চারিদিকে তাকালো। রিসেপশনে আসতে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। সবাই ঘুমের জন্য না করে দিল, কিন্তু নুসরাত সে ড্রিঙ্কসের ট্রে ওয়েটারের কাছ থেকে নিজের কাছে নিল। হাতে নিয়ে রিসেপশনের পাশের ওয়েটিং লাউঞ্জে একাই বসে গেল। বসে বসে একা একা সাবার করে দিল সব ড্রিঙ্কস খেয়ে ঢেকুর তুলল। বিড়বিড় করে বলল, এত মজার ড্রিঙ্ক এরা না করে দিল? টাকা দিয়ে রিসোর্ট বুক করলাম, আর ফ্রিয়েল মাল না করে দিব? রিসেপশনিস্টের কাছ থেকে নিজ নিজ রুমের চাবি নিয়ে হাঁটা ধরল সবাই ভেতরের দিকে। নিউলি ম্যারিড কাপলদের জন্য 2টো রুম বুক করা হলো স্পেশালি। 2 কাপলদেরকে একেবারে শেষের রুম দেওয়া হয়েছে। জাইন ইসরাতের কাঁধের উপর ভর দিয়ে এক চোখ খুলে এক চোখ বন্ধ করে হাঁটছে ঘুমের চক্করে। ইসরাত রুমের লক খুলতেই দেখলো বিছানার মাঝখানে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো। সাদা বেডে গোলাপ ফুল দিয়ে লাভ শেপ আঁকানো। লাভের ভেতর গাঁদা ফুল দিয়ে জাইন আর ইসরাত লেখা। জাইন সেদিকে তাকালো না, কোনো রকম পা থেকে জুতো খুলে ছুঁড়ে ফেললো রুমের এক কোনায়। তারপর ঠাস করে বিছানার মাঝখানে শুয়ে পড়ল। সুন্দর করে সাজানো ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল চারিদিকে। নুসরাত রুমের লক খুলল না। আরশ নিভু নিভু চোখে চেয়ে বলল, দরজা খোল বোন, ঘুমে আমার চোখ খুলে পড়ে যাচ্ছে, এই দেখ। নুসরাতের ভাবান্তর হলো না। সে ধীরে ধীরে দরজার লক খুলল। 2 মিনিটের কাজ 10 মিনিটে গিয়ে শেষ করলো। আরশ ঘুমের ঘোরে কোনো রকম দরজায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত আকস্মিক নব ঘুরিয়ে দরজা ধাক্কা মারতেই দরজা খুলে গেল। হঠাৎ দরজা খোলার জন্য আরশ হুমড়ি খেয়ে গিয়ে ভেতরে পড়ল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। বিছানায় শুয়ে পড়তে যাবে, নুসরাত হাত ধরে ফেলল। আরশ ভ্রু বাঁকিয়ে তাকালো। কি এখন রোমান্স করার মুড নেই, অন্য সময়।
আরে ভাই সবুর করুন, ঘুমানোর জন্য এত ছটফট করছেন কেন? বিছানার দিকে ইশারা করলো। আরশ নুসরাতের ইশারা করা দেখে বিছানার দিকে তাকালো। ফুল দিয়ে সাজানো পুরো বেড। নুসরাত ধীরে ধীরে ফুলগুলো নিয়ে ডাস্টবিনে ফেললো। বিছানা টেনে ভাঁজ ঠিক করলো। আরশ বিছানা টেনে ঠিক করতেই দৌড়ে এসে শুয়ে পড়লো। নুসরাত আরশের কোমরে লাত মেরে বলল, আপনি শুয়ে পড়েছেন কেন? এখনো বিছানা ঠিক হয়নি, ভাঁজ রয়েছে। আরশ নুসরাতের কথার উত্তর না দিয়ে চোখ বুজে শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। এখন কথার উত্তর দিলেই রেগে যাবে তাদের। পরে তার ঘুম যাবে আকাশে, আর নুসরাত নাক ডাকিয়ে ঘুমাবে। প্রভাতে সূর্যের তীক্ষ্ণ রশ্মি পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রুমের বাহির থেকে টকটক করে শব্দ হচ্ছে, সাথে জোরে জোরে নাম ধরে ডাকার শব্দ। নুসরাত আড়মোড়া ভেঙে উঠে বসল। নাজমিন বেগমের চড়া গলার আওয়াজ ভেসে আসলো দরজার বাহির থেকে। কি রে, উঠেছিস? হ্যাঁ উঠেছি আম্মা। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, নাস্তা করবি। আসছি আম্মা। আরুষ কোথায়? নুসরাত মাথা ঘুরিয়ে পাশে তাকালো। আরশ নিচের দিকে মাথা দিয়ে নুসরাতের মুখের দিকে পা দিয়ে শুয়ে আছে। বিরক্তির সহিত বলল, ঘুমাচ্ছে। আরুষকে তোর ঘুম থেকে। পারবো না। পারবি না কেন? একা আসবি না, ছেলেটাকে সাথে করে নিয়ে আসিস, না হলে বাড়ি গিয়ে তোর পা ভাঙবো। নুসরাত বিরক্তিতে চোখ উল্টালো, পা দিয়ে আরশের গায়ে লাথি মারল। আরশ ধরফর করে উঠে বসল। কিছুক্ষণ আতঙ্কগ্রস্ত মুখ বানিয়ে রেখে আশেপাশে চোখ বোলালো। নুসরাত আরশের এভাবে রিয়াকশন দিতে দেখে দাঁত কেলিয়ে হাসল। আরশ টেনে শ্বাস ফেলল। পাশে বিপদ নিয়ে শুয়ে আছে, আর সে ভাবছিল কি নাকি বিপদ হয়েছে। শরীরে লাথি মারলি কেন? ফ্রি নাস্তা দেয়া হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে, পরে নাস্তা পাওয়া যাবে না। ফ্রি নাস্তা পাওয়ার জন্য স্বামীর গায়ে পা তুলেছিস? তো কি হয়েছে, স্বামীর গায়ে পা তুললে ভালোবাসা বৃদ্ধি পায়। আরশ কথা বলল না। নুসরাতের কথা এড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বের হতে নুসরাত হাত ধরে টেনে নিয়ে গেল। আরে বাবা দাঁড়া, একটু সানস্ক্রিন লাগাতে দে, মুখটা শুকনো হয়ে আছে। আপনি বুঝতে পারছেন না, এখন গেলে ফ্রি ফান্ডের খাবার খেতে পারবো, পরে গেলে কিন্তু নাস্তা পাবো না, আবার ফ্রি খাবারও পাবো না। আমাকে দেখুন, সানস্ক্রিন তো দূর, মুখ পর্যন্ত ধুয়ে আসেনি। না পেলে নেই, কিনে খাবো। আর তুই খচ্চর, যা তো মুখ ধুয়ে আয়। এভাবে ব্রাশ না করে চলে যাচ্ছিস? বললেই হলো, ফ্রি এর খাবার রেখে কিনে খাবো? পাগল কুত্তা কামড় দিয়েছে আপনাকে। চলুন তো চলুন, দেরি হলে একটা খাবার পাওয়া যাবে না। এতক্ষণে হয়তো সবাই বুফে থেকে সব খাবার খেয়ে নিয়েছে। আরশকে এক প্রকার টেনে নিয়ে গেল নুসরাত। আরশ রাগ করতে গিয়েও করলো না, ঢোক গিলে হজম করে নিল, পরে না হয় সানস্ক্রিন লাগিয়ে নিবে। রাগ করার কি আছে আরুষ? রাগ করা চলবে না, এর রাগের জন্য সবকিছু তোর ধ্বংস হবে। তাই রাগ মেনটেন করে চল, নইলে সব যাবে। ডাইনিং হলে গিয়ে নুসরাত দেখলো দুটো টেবিল জুড়ে পরিবারের সবাই বসে আছে, তার আর আরশের জন্য খালি জায়গা নেই। নুসরাত চোখ উল্টে গিয়ে আরেকটা টেবিলে বসে পড়ল। আরশ বসলো না, হেঁটে ক্যাফেটেরিয়ার দিকে চলে গেল। প্লেটে সাজিয়ে খাবার নিয়ে আসলো। আরশ টেবিলে খাবার রাখতে নুসরাত হাত দিয়ে ফ্রুটস খেতে লাগলো। মানুষের মতো খা। তাহলে কি আমি গরুর মতো খাচ্ছি? তাই তো মনে হচ্ছে, নাইফ দিয়ে খা। পারবো না। তুই অমানুষ নাকি যে এভাবে খাচ্ছিস? না, আমি হোমোসেপিয়েন্স, তাই আমি এভাবে খাচ্ছি। আরশ বিরক্ত হয়ে বুফের দিকে এগিয়ে গেল। ছোট ছোট প্লেটে করে নান, রুটি, কাবাব, কফি নিয়ে আসলো। চারদিকে তাকিয়ে নুসরাতের দিকে তাকালো, বিরক্তির স্বরে বলল, মানুষ আমাদের দেখছে। তো কি হয়েছে, মানুষের কাজ তো দেখা, দেখবে না তো কি করবে? আরশ ধাপ করে চেয়ারে বসলো। চেয়ার পেছনে কিছুটা সরে গেল। কফিতে চুমুক দিয়ে নুসরাতের সামনে থেকে প্লেট টেনে নিল। কিছুটা ধমকে বলল, প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না, এটা তোর খারাপ অভ্যেস। নুসরাত খাবার মুখে ঢুকিয়ে চোখ রাঙালো। আপনার কাছে আমার সবকিছু খারাপ লাগে? কি ভালো লাগে আমার আপনার কাছে? নুসরাত খাবারের প্লেট নিজের দিকে টানতে টানতে বলল, আমার খাবার দিন। তোর খাবার আমি খাচ্ছি না, কেটে দিচ্ছি। নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেল। আরশ ঠোঁট কামড়ে নাইফ দিয়ে আপেল, স্ট্রবেরি, ড্রাগন ছোট ছোট টুকরো করে কাটতে লাগলো। নুসরাতের সবুর করতে পারল না। আরশের পাশে চেয়ারে বসে প্লেটে কেটে রাখা ফলের টুকরো একসাথে করে হাতের মুঠোয় নিয়ে মুখে ভরে নিল। আরশ নুসরাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। একে ঠিক করা যাবে না। আরশ নাইফ দিয়ে কাটা বাদ দিয়ে দিল। নুসরাত জিজ্ঞেস করলো, কাটছে না কেন? এটা কি হবে? তুই তো সেই হাতের তালুতে সব একসাথে নিয়ে খেয়ে ফেলেছিস। কাঁটা চামচ দিয়ে একটা একটা করে খেতে হবে, এভাবে পেটের এক কোণও ভরবে না, তাই সব খেয়ে নিচ্ছি একবারে।
এত স্ট্রাগল করার কি আছে বুঝি না বাপু। তাহলে এভাবে স্লাইস তুলে খা, আমি কেটে টুকরো করে লাভ কি? পরিশ্রম ছাড়া আর কিছুই না, সব এমনি ব্যর্থ হচ্ছে। জাইন ধীরে ধীরে ফ্রুটস নাইফ দিয়ে কেটে মুখে পড়ল। ইসরাত হেলাল সাহেবের দিকে তাকালো, তিনিও এভাবে খাচ্ছেন। ইসরাত জাইনের দিকে তাকিয়ে কিছু বলতে নিবে জাইন মুখে ড্রাগন ফলের ছোট ছোট টুকরো ঢুকিয়ে দিল। ইসরাত চিবিয়ে নিয়ে বলল, আপনি ফ্রুটস এত ধীরে ধীরে কাটছেন কেন? আর স্লাইস করে খেলে কি হয়? এত ঢং কিসের আপনার? স্ট্যাটাসের সাথে তো মিল রেখে চলতে হয়। তবু আপনি স্টেক খাচ্ছেন না, যেভাবে কাটছেন মনে হচ্ছে স্টেক ছোট ছোট টুকরো করছেন। জাইন ইসরাতের কথা না শুনে টেবিলের চারিদিকে একবার চোখ ঘোরালো। সবাই নিজ নিজ খাওয়ায় ব্যস্ত, তাদের দিকে কেউ তাকিয়ে নেই। ইসরাতের দিকে তাকিয়ে চামচের সামনে ফলের টুকরো নিয়ে মুখে ঢুকিয়ে দিল। জাইন আবার তাকালো নিশ্চিত হওয়ার জন্য। সামনের টেবিলে চোখ পড়তে নুসরাতের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখীন হলো। নুসরাত তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুটো নিজের চোখ থেকে নিয়ে জাইনের চোখের দিকে ইশারা করলো, যার মানে তার নজর জাইনের উপর আছে। জাইন বিড়বিড় করলো, হাড্ডিটা আবার চলে আসছে। এটার জন্য আমি ভালোবেসে বউকে একটু খাওয়াতে পারি না। সবসময় চোখ মুখ ঠিকঠাক করে আমার দিকে তাকিয়ে থাকে। একবার ভবিষ্যৎ প্রজন্ম এসে যাক, তারপর আমার বাচ্চাদের দিয়ে এর মাথার এক একটা চুল ছিঁড়াবো। হাড্ডিটার কাছে আমার বাচ্চা দিয়ে আমি আর আমার বউ রোমান্স করব। জন্ম হওয়ার পর থেকে আমার বাচ্চাদের ট্রেনিং দেব। হাড্ডিটার কাছে গেলে এর উপর হিস্যু পটে সব যেন করে। এটার জন্য তোদের বাবা মা রোমান্স করতে পারেনি। এটা তোদের ওয়াশরুম, এর উপর সব কর, যা ইচ্ছা তাই। জাইন নিজের চিন্তায় নিজেকে বাহবা দিল। নুসরাতের দিকে তাকাতে দেখলো নুসরাত মুখের ভেতর আপেলের স্লাইস ঢুকিয়ে দাঁত দিয়ে খচখচ করে কামড়ে খাচ্ছে, যেন আপেল না, জাইনকে আস্ত কামড়ে খাচ্ছে। সকালের নাস্তা শেষে সবাই যে যার রুমের দিকে চলে গেল। হেলাল সাহেব আদেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে ওয়েটিং লাউঞ্জে আসার জন্য। সবাই ওখান থেকে একসাথে যাবে বেড়াতে। ইসরাত মুখে সানস্ক্রিন লাগিয়ে পায়ে স্টিলেটো পরতে নিল। জাইন আদেশ দিয়ে বলল শু পরে আসতে, ভিজে বালু মাটিতে পা দেবে যেতে পারে। ইসরাত চুপচাপ লাগেজ থেকে স্নিকার্স বের করে পরে নিল। চুলগুলো পনিটেল করে চোখে রোদ নিবারক চশমা লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল। জাইন নিজেও সানস্ক্রিন লাগিয়ে নিয়ে চোখে চশমা লাগিয়ে রুম থেকে বের হয়ে আসলো। পা বাড়ালো ওয়েটিং লাউঞ্জের দিকে যাওয়ার জন্য। ইসরাত ততক্ষণে অগ্রসর হয়ে গিয়েছে সবার কাছে যাওয়ার জন্য। উঁচু জুতো পরবি না, স্লিপার না হয় কেটস পরবি। আরও সে না করতে দেরি হলো, নুসরাতের পায়ে পেন্সিল হিল পড়তে দেরি হলো না। আরশ নুসরাতের কাণ্ড দেখে ভ্রু বাঁকিয়ে ফেলল, না করাতে আরও তাড়াতাড়ি পেন্সিল হিল পরে নিল। তাই বলাই ভুল হয়েছে নুসরাতকে। এই মেয়ে তার কথার যে উল্টো করে তা তো তার জানা বিষয়। তারপরও যে কেন বলতে গেল, নুসরাতকে সাবধান করে বলল, দেখিস পা উল্টে পড়ে না যাস। নুসরাত ভাব নিয়ে ওভারসাইজ টি শার্টের গলা ধরে উপরের দিকে তুলে বলল, এই আমি উল্টে পড়ার মেয়ে না। আমি আগে বলে দিচ্ছি তোকে, বালুতে পা দেবে গেলে তখন কিছু বলতে আসিস না। হ্যাঁ, কি আসছে? সময়ে বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেব সময় কি বলে আপনাকে। ওয়েটিং লাউঞ্জে সবাই আসার পর আজও মিস রয়ে গেলেন মেহেরুন্নিসা। তার সাথে মিস রয়ে গেলেন লুৎফা বেগম। হেলাল সাহেব চিকন লেন্সের চশমা ঠেলে নাকের ডগায় তুলে হাতের কালো বেল্টের ঘড়িতে সময় দেখে নিলেন। বিড়বিড় করলেন, আজ আবার কি ঢং সাজছে কে জানে, এদের নিয়ে আর পারি না। হেলাল সাহেবের বিড়বিড় শেষ হতে মার্বেল টাইলসে ঠক ঠক জুতোর শব্দ তুলে মেহেরুন্নিসা আর লুৎফা বেগম এগিয়ে আসলেন। মেহেরুন্নিসার ঠোঁটে ঘায়েল করা হাসি, হাতে লাঠি নেই। লুৎফা বেগমের হাতে ভর দিয়ে হেঁটে আসছেন। হেলাল সাহেব আতঙ্কগ্রস্ত হয়ে চোখ বড় বড় করে তাকালেন। মেহেরুন্নিসার পায়ে পাম্পস, চোখে হলুদ কালার ফ্রেমের প্রজাপতি শেপ বিশিষ্ট চশমা। লুৎফা বেগমের পায়ে গেটস, চোখে লাভ শেপ বিশিষ্ট চশমা। লিপি বেগম বিস্ময়ে ঠোঁট চেপে ধরলেন। মুখ দিয়ে অপ্রতিরোধ্য শব্দ বের হয়ে আসলো না চাইতেও। আম্মা, আপনি এটা কি পড়েছেন? মেহেরুন্নিসা চশমা চোখ থেকে খুলে মাথার মধ্যে রাখলেন। ঠোঁটে হাত রেখে শব্দ করে হেসে বললেন, সুন্দর লাগতেছে না? লিপি বেগম বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। হেলাল সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আম্মা তোমার লাঠি কোথায়? কেন, আমাকে এভাবে দেখতে তোমার ভালো লাগতেছে না তাই না? লাঠির লগে লইয়া ঘুরলে তোমার ভালো লাগবো? আমি সেটা কখন বললাম?
তুই ওই ঢং শুরু করেছিস। বুঝলাম আম্মা বয়স্ক মানুষ, বোঝে কম, কিন্তু তুই? ভাইয়া, এই স্টলটা না পুরাই জোস। গতকাল আম্মাকে নুসরাত কিরকম সুন্দর করে স্টাইল করে দিয়েছে দেখনি? আমার কাছে তো আম্মাকে পুরাই আগুন লেগেছে। হেলাল সাহেব নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লুৎফার উদ্দেশ্যে বললেন, তোমাদের যে জোকার সাজিয়েছে তা কি তোমরা বুঝতে পারছো না? দুজনকে মেলাতে থাকা দুই জোকারের মতো লাগছে। ওরে কি কইতাছস? আমার সাথে কথা ক। আম্মা, তুমি এসব উঁচু জুতো পরে যাবে ওখানে? জুতো মাটিতে আটকে উল্টে পড়বে, মনে রেখো। নুসরাতের পায়ের দিকে ইশারা করে বললেন, ওই দেখ, ও আমার থেকে কত উঁচু জুতো পরে আছে। তখন তো কিছু হইব না, তাইলে আমি পরবো কেন? সমস্যা হইব? আম্মা, ওর বয়স আর তোমার বয়স কি এক? চুপ, বেশি কথা কইবি না। এই স্টিলিংয়ের আইডিয়া আমি ঠিক থাইকে আনছি। টিকটক কি? আবার বলো, বুঝিনি। টিকটক। হেলাল সাহেব মাথা নাড়ালেন ওপর নিচ। মেহরুন্নিসা নিজের পার্স ব্যাগ থেকে মোবাইল বের করে কতক্ষণ কি দেখলেন, তারপর হেলাল সাহেবের সামনে মোবাইল ধরে দেখালেন, এই দেখ, যুবতী মেয়েটাকে দেখ, কত সুন্দর চশমা পরছে আর কত উঁচু জুতা পরছে। আমার বয়সী যুবতী একটা মেয়ে কি সুন্দর স্টিলিং করেছে, আর তুই আমাকে জোকার কইতাছস? হেলাল সাহেব সাথে সবাই চোখ মুখের বিকৃতি করে সমস্যারে বললেন, এটা যুবতী? অবশ্যই, আমার বয়সী যুবতী মেয়েটারে কত ভালো লাগতেছে, আর তুই বলছিস আমারে আর লুৎফটরে জোকার লাগতেছে? সত্যি তো বলেছি, জোকার থেকে আর খারাপ কিছু থাকলে ওটা লাগতেছে। যুবতীদের বয়সী কাপড় জুতো পরলেই যুবতী হওয়া যায় না আম্মা। বুড়ো বয়সে দুজনকে ভীমরতি ধরেছে। হেলাল সাহেব কথা বাড়ালেন না, এগিয়ে গেলেন বাহিরের দিকে। যার যা ইচ্ছে তাই করুক, তার কি? উল্টে পড়ে কোমর ভেঙে হসপিটালে ভর্তি হবে, তারপর হাই হুতাশ করবে। গলার আওয়াজ উঁচু করে বললেন, যার যা ইচ্ছা করো, কোমর ভাঙলে দায়ভার তুমি আর তোমার মেয়ে জানো। পরে হসপিটালে ভর্তি হয়ে কান্নাকাটি করো না, আমি কিছুতেই নেই। গাড়ি স্টার্ট করা হলো। গাড়িগুলোর গতিবেগ বাড়িয়ে রাস্তা ধরা হলো কলাতলি সৈকতের উদ্দেশ্যে। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এত দীর্ঘ নয়, কিন্তু সুন্দর সময় কাটানোর জন্য, ভ্রমণ করার জন্য ভালো একটা জায়গা। সকাল 11টার সময় সবাই কলাতলি সৈকতে গিয়ে পৌঁছালো। সূর্যের মিষ্টি রোদ ধরণীতে পড়ে আলোকিত করছে। সমুদ্র কিছুক্ষণ পরপর গর্জন করে ঢেউ তুলছে। সমুদ্রের পাশ ঘেঁষে শুকনো বালিগুলো ঢেউয়ের সাথে ভিজে যাচ্ছে। ওখানকার স্থানীয় মানুষ ছোট ছোট টেন্ট করে বিভিন্ন স্বাদের খাবার বিক্রি করছে। সবাই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে, সাথে সমুদ্রের শীতল পরিবেশ উপভোগ করছে। মেহরুন্নিসা গলার আওয়াজ বাড়িয়ে জাইনকে ডেকে উঠলেন। জাইন আর ইসরাত হাঁটছিল, উপভোগ করছিল সমুদ্রের মনোমুগ্ধকর পরিবেশটা। সমুদ্রের গর্জন, মিষ্টি রোদ, সাথে শনশন করে বয়ে চলা বাতাস। মেহরুন্নিসা ডাকে জাইন বিরক্ত হয়ে তাকালো। বেড়াতে এসেও শান্তি নেই। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে গেল। ইসরাতকে সাথে আসার জন্য বললেও সে না করে দিল। ইসরাত এগিয়ে গেল সমুদ্রের ঢেউয়ের দিকে, শীতল পানিতে পা ভেজানোর জন্য। জাইন মেহরুন্নিসার কাছে আসতে মেহরুন্নিসা বললেন, আমাকে কোলে লো জাইন। মেহরুন্নিসার আকস্মিক এ অপ্রতিরোধ্য কথায় জাইন যার পরনায় অবাক হয়ে কিছুটা চিৎকার করে বলল, কে? মেহরুন্নিসা মুখ ফোলালেন। জাইনের ওপর বিরক্ত হয়ে বললেন, কোলে লো, আমি ফুটো তুলবো। তো আমার কোলে উঠে আপনি কি করবেন? আমি টিকটিকিকে দেখছি সেমরিরা পোলাগো কোলে উঠা ফটো তোলে, আমিও ওইভাবে ফটো তুলবো। জাইন বিরক্ত হলো। নিজের বিরক্তি নিজের কাছে চেপে রেখে মেহরুন্নিসার হাঁটুর নিচে হাত ঢুকিয়ে কোলে তুলে নিল। মেহরুন্নিসা কোলে উঠতে পেরে প্রচুর খুশি হলেন। পান খাওয়া দাঁত বের করে হেসে ভি পোজ দিলেন হাত দিয়ে। লুৎফা, তাড়াতাড়ি কইরা ফটো তোল। মেহরুন্নিসা ফটো তোলা শেষে জাইনের কোল থেকে নেমে আসলেন। লুৎফা বেগম এসে মায়ের হাত জড়িয়ে ধরলেন। তারপর জাইনকে তাদের ফটোগ্রাফার বানিয়ে একের পর এক ফটো তুলতে লাগলেন। জাইন একসময় বিরক্ত হয়ে মোবাইল তাদের হাতে ধরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, আমি পারবো না। আমার বউ ওদিকে আকাশ সমুদ্র বিলাস করছে, আর আমি কি করছি? তোমাদের ফটো তুলে দিচ্ছে। নিজেরা নিজেদের ফটো তোলো, আমাকে ডাকবা না, আমি বিরক্ত হচ্ছে। জাইন পা বাড়িয়ে চলে গেল যেদিকে ইসরাত দাঁড়িয়ে সেদিকে। সূর্য কিছুটা হেলে পড়ল। হঠাৎ করে পুরো আকাশ অন্ধকার হলো। বাতাস কিছুটা জোরেই বইতে লাগলো। ইসরাত পানিতে পা ভিজাচ্ছিল, ঠোঁটে তার মুচকি হাসি। জাইন পেছন থেকে গিয়ে চাপটে ইসরাতকে জড়িয়ে ধরল। উদর চেপে ধরল দুই হাত দিয়ে, থুতনি দিয়ে রাখলো ইসরাতের ঘাড়ের কাছে। আকস্মিক জড়িয়ে ধরা ইসরাত ধরফর করে উঠল ভয় পেয়ে।
জাইন সেদিকে না তাকিয়ে না ঘষল ইসরাতের ঘাড়ে। গরম নিঃশ্বাস ফেলল ঘাড়ের ওপর। ইসরাত মুষ্টামুষ্টি করলো জাইনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। জাইনকে ছাড়তে না দেখে হুঁশিয়ারি গলায় বলল, এটা আপনার বেডরুম নয় মিস্টার জাইন। তুমি কি বেডরুমে যেতে চাচ্ছ? একটা কথা বলে আরেকটা কথার মিনিং কেন বের করেন? তুমি তো যা বলবেনি কথা বলছো, এখানে আমার কি দোষ? ইসরাত কথার উত্তর না দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। জাইন হাত ঢিলে করে ইসরাতকে নিজের দিকে ফিরিয়ে নিল। বউ, চুমু খাবো। জাইনের মুখে আকস্মিক অভাবনীয় কথা শুনে ইসরাতের কানে ঝংকার হলো। ইসরাত চোয়াল ঝুলিয়ে বলল, কি? সরুন তো, সরুন। জাইন ইসরাতের কথা না শুনে পা বাড়িয়ে এগিয়ে আসলো। ইসরাতের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। ইসরাত বুঝলো জাইনের মতলব। নিজেকে বলল, পালা ইসরাত পালা, এই ব্যাটার মতলব ভালো নয়। ইসরাত চুমুর হাত থেকে বাঁচার জন্য দৌড় দিল সামনের দিকে। জাইন ভাবতেই পারেনি ইসরাত এভাবে দৌড় দিবে। সে তো এমনি বলেছিল। তারপর আবার নিজেকে শুধরে নিয়ে বলল, না না, এমনি কেন বলবো, সত্যি চুমু খাবো। গলার আওয়াজ বাড়িয়ে বলল, ইসরাত দাঁড়াও, এই দেখো তোমার নিষ্পাপ স্বামীর চুমুর অভাবে ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এদিকে এসো তো, স্বামীর চুমুর অভাবে মরার আগে একটা চুমু দিয়ে যাও বউ। ইসরাত দাঁড়ালো না এক সেকেন্ডের জন্য। জাইন ইসরাতের পেছন পেছন দৌড়ে গেল। সমুদ্র গর্জন করে ঢেউ নিয়ে আসলো তীরের দিকে। কিছু সময়ের মধ্যে ঢেউ আছড়ে পড়ল, গর্জন থেমে গেল। জাইন শব্দ করে হাসলো। ইসরাতের পেছন পেছন দৌড়ে আসতে আসতে বলল, দাঁড়াও ইসরাত। ইসরাত সামনের দিকে দৌড়াতে দৌড়াতে জাইনের দিকে তাকিয়ে হেসে উঠল। জাইন ঠোঁটে হাসি ঝুলিয়ে ইসরাতের দিকে দৌড়ে গেল। সমুদ্রের পাশ ঘেঁষে শুকনো বালির মধ্যে মানবীর সামনের দিকে এগিয়ে গেল মানবীর হাত থেকে বাঁচার জন্য। আর মানবীকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ে গেল। ঠোঁটে হাসি ঝুলিয়ে চিৎকার করে বলল, ইসরাত দাঁড়াও। ইসরাত আর জাইন কিছুক্ষণ গোল গোল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে থেমে গেল। ইসরাত পেটে হাত চেপে শ্বাস নিতে লাগলো। আকস্মিক জাইন এসে ইসরাতের বাহু দুই হাত দিয়ে চেপে ধরল। স্মিক করে বলল, কোথায় পালাবে আমার কাছ থেকে ইসরাত? ইসরাত হালকা হেসে জাইনের দিকে তাকালো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ইসরাত শ্বাস নিল জাইনের বাহুবন্ধনে আবদ্ধ থেকে। জাইন ইসরাতের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিল। গালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। ইসরাত চোখ তুলে তাকালো জাইনের দিকে। চোখের দিকে একবার তাকিয়ে ছন্নছাড়া দৃষ্টি ফেলল চারদিকে। জাইনের ইসরাতের গাল নিজের দুই হাতের তালুর মধ্যে চেপে ধরল। গম্ভীর অথচ শান্ত গলায় আবেগ মিশিয়ে বলল, আমি কখনো তোমার মতো কোনো নারীকে দেখিনি। তোমার দিকে তাকালে আমি এক পরীকে দেখি। তোমার ত্বক স্পর্শ করলে আমার পুরো শরীর যেন আগুনে জ্বলে ওঠে। তোমাকে চুমু দিলে বলছে আমি প্রেমে পড়ে যাচ্ছে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমার আত্মা, আমার সহধর্মিনী। ইসরাতের শ্বাস চলাচল বেড়ে গেল। জাইনের গালে ঘর্ষণ করা হাত ততক্ষণে থেমে গেছে। ধীরে ধীরে জাইনের ওষ্ঠ ইসরাতের ওষ্ঠের দিকে অগ্রসর হলো। চেপে ধরল ইসরাতের অধর। মিলন ঘটল দুই ওষ্ঠ যুগলের। নুসরাত হেঁটে হেঁটে যাচ্ছিল সমুদ্রের পাশ ঘেঁষে। হঠাৎ দেখলো কারা যেন লিপ কিস করতে ব্যস্ত। নুসরাত বিব্রত হয়ে চোখ ঘুরিয়ে উল্টো পায়ে হেঁটে অগ্রসর হলো অন্যদিকে যাওয়ার জন্য। মুখ দিয়ে বিড়বিড় করে বলল, ये हमने क्या देख लिया? हमारा गुनाहगार आंखों से अब आंख कैसे मिलाएगा? ये सब क्यों मेरे आंखों का सामने आ गया? हमने जिंदगी में क्या पाप किया था जो ये हमारे सामने आ गया? अल्लाह माफ करे हमको। হঠাৎ কি মনে করে চোখ বড় বড় করে নুসরাত এত হাই হুতাশ ভুলে গিয়ে তাড়াক করে পেছনের দিকে তাকালো। তীব্র নজর দিল সমুদ্রের তীরে। চোখ ছোট ছোট করে তাকালো ওইদিকে। লজ্জা শরম ভুলে পকেট থেকে মোবাইল বের করলো। স্ক্রিন জুম করে ফটাফট কয়েকটা ফটো তুলে নিল। নুসরাতের ঠোঁটে শয়তানি হাসি। ফটো তুলে নাচতে নাচতে চলে গেল অন্যদিকে। হাতে থাকা পেন্সিল হিলের বেল্ট ধরে ঘোরাতে ঘোরাতে গান গাইলো, मैंने जब देखा है तुझको रात भी ओ यादें मुझको तारे गिनते गिनते सो गया। নাচতে নাচতে গিয়ে ধাক্কা খেলো শক্ত কোনো দেহের সাথে। রাগে নাক মুখ কুচকে তাকালো। গালি দিল, কোন শালারে এরকম স্পাতের মতো শক্ত হয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে? চোখ তুলে তাকাতেই দেখলো আবির। মুখে বিরক্তি আর একটু স্পষ্টভাবে ফুটিয়ে তুলে রাগী কণ্ঠে বলল, আরে এরকম আমার মুখের সামনে এসে হাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কোথায় দাঁড়ালাম? আমি একপাশে। নিজের সাফাই দেওয়া বন্ধ করো। এসছো তো এসছো, এত দেরি করে আসলে কেন? একটু কাজ এসে গিয়েছিল। ও কেমন লাগছে আমার শহর?
এখনো তো কোনো জায়গায় যাইনি, গতকালই তো এসেছি। তুমি এরকম গাধার মতো প্রশ্ন করছো কেন? ও সরি সরি, আসো একটু পানি বিলাস করো, পরে বলবে চট্টগ্রাম আসলাম আর সমুদ্রে পা ভিজালাম না। তোমার জামাই কোথায়? আছে কোথাও? তোমার জামাইয়ের খবর তুমি জানো না? জামাইয়ের খবর দিয়ে আমি কি করব? আবির কথা না বাড়িয়ে সমুদ্রের শীতল পানিতে পা ভিজিয়ে মাটিতে বসল। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে দূরে তাকিয়ে রইল। সমুদ্রের শেষ দেখতে চাইল, কিন্তু সমুদ্রের শেষ কি এখানে? সেটা তো মাইল মাইল দূরত্বে। এই দূরত্ব সাধারণ মানুষের চোখে ধরা দেওয়া বহুমূল্য বিষয়। দুপুর 3টা। হেলাল সাহেব কল দিলেন সবাইকে, আদেশ দিয়ে বললেন তাড়াতাড়ি খেতে আসতে। কথাটা বলে ফোন কেটে দিলেন। একে একে সবাই আসতে লাগলো। এসে জমায়েত হলো খাবার খাওয়ার স্থানে। মেহরুন্নিসা লুৎফার কাঁধে ভর দিয়ে হেলে দুলে এগিয়ে আসছেন। হেলাল সাহেব বিরক্তিতে নাক মুখের অবস্থা বিকৃতি করে মেহরুন্নিসার চোখ থেকে চশমা খুলে কুর্তির মধ্যে ঝুলিয়ে রাখলেন। লুৎফা বেগম কানের পেছনে চুল গুজে চোখ পিটপিট করে মিষ্টি হেসে এগিয়ে আসলেন। হেলাল সাহেব চোখ বুলিয়ে দেখলেন সবাই এসেছে কিনা। যখন দেখলেন নুসরাত মিসিং, পকেট থেকে ফোন বের করে কল দিতেই দূর থেকে মোবাইল রিং বেজে উঠল। নুসরাত হাত তুলে ইশারা করলো সে আসছে। নুসরাতের সাথে পুরুষ দেহের অবয়ব দেখে আরশের চোখ আপনা আপনি ছোট ছোট হয়ে গেল। যখন পুরুষ দেহের লোকটিকে অবগত হলো, তখন চোয়াল শক্ত করে নিল। নুসরাতের হাতে পেন্সিল হাই হিল, হাত ওপরের দিকে তুলে নাচতে নাচতে এগিয়ে আসলো। পায়ে কাদামাটি, পরনে প্যান্ট পায়ের গোড়ালি থেকে ভাঁজ করে হাঁটুর কিছুটা নিচে রাখা, ঠোঁটে মৃদু হাসি, তার সাথে গলা ফাটিয়ে চিৎকার করে গান গাচ্ছে। স্বপ্ন যাবে বাড়ি ফিরে, সঙ্গে যাবে জামাই আমার। নুসরাত নাচতে নাচতে এসে শুকনো বালুতে রাখা ম্যাট্রেসের ওপর বসে পড়ল। একে একে সবাই বসলেন। নাসির সাহেব রুকুজকে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, তোমার পায়ে কাদা লাগলো কিভাবে? আর তোমার অ্যাসিস্ট্যান্ট এখানে কেন? নুসরাত আর চোখে তাকালো বাবার দিকে। বাড়িতে একমাত্র সে এই ব্যক্তিকে ভয় পায়। একমাত্র ওনার কথা শুনে নাসির সাহেবের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, জি, পানিতে পড়ে গিয়েছিলাম, আর ওর বাসা চট্টগ্রামে, বেড়াতে আসছে। নাসির সাহেব মাথা নাড়ালেন, সন্দেহী গলায় জেরা করে বললেন, পানিতে উল্টে পড়ে এই অবস্থা? নুসরাত মাথা নাড়ল। হেলাল সাহেব তাড়া দিলেন হাত ধুয়ে খাবার খাওয়ার জন্য। কথা পরেও বলা যাবে। খাবার শেষে নুসরাত দৌড়ালো অন্যদিকে। সবাই খাওয়া শেষে হাত ধুয়ে অগ্রসর হলো ঘুরে দেখার জন্য। সন্ধ্যাবেলা সবাই সানসেট দেখার জন্য সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সূর্য পশ্চিম আকাশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। গোলাটে লাল রং পশ্চিম আকাশে রক্তবর্ণ ধারণ করেছে। সূর্য নিজ আবাসস্থলে ফিরে গেল। শনশন করে বাতাস বইতে লাগলো সমুদ্রে। বালু উড়ে যাচ্ছে নিজ স্থান থেকে। বাতাসের ঝাপটায় ইসরাতের মাঝারি আকারের চুলগুলো চারদিকে উড়ছে। জাইন আলগোছে চুলগুলো নিজের হাতে মুঠোয় নিয়ে নিজের হাতের সাথে পেঁচিয়ে দাঁড়িয়ে রইল। একসাথে দেখতে লাগলো সূর্য গভীর সমুদ্রে ডুবে যাওয়া। আরশ নুসরাতকে খুঁজতে লাগলো একসাথে সূর্য অস্ত দেখার জন্য। চারদিকে চোখ বোলালো নুসরাতকে পাওয়ার আশায়। আশা বিফলে গেল। নুসরাতের ছায়াও খুঁজে পেল না আরশ আশেপাশে। রাগ লাগলো আরশের। রাগে নাকের পাটা ফুলে উঠল। রাগ সামলে কোনো রকম গাড়িতে গিয়ে চুপচাপ বসে গেল মুখ ফুলিয়ে। যে যার স্বামী স্ত্রীর সাথে সূর্যাস্ত দেখতে লাগলো। সূর্য পশ্চিম আকাশে ডুবে গিয়ে যখন লাল রং ছড়িয়ে পড়ল পুরো আকাশে, তখন হেলাল সাহেব তাড়া দিলেন রিসর্টে ফিরে যাওয়ার জন্য। গাড়ির দিকে অগ্রসর হতে হতে আরশকে কল দিলেন। কল রিং হয়ে কেটে গেল। আরশ কল ধরল না। নুসরাতকে কল দিয়ে বললেন তাড়াতাড়ি আসার জন্য। আরশকে কল দিয়ে গাড়ির কাছে আসতে রিং হতে লাগলো। হেলাল সাহেব ভ্রু কুঁচকে গাড়ির ভেতর তাকালেন। অন্ধকারের জন্য গাড়ির ভেতর কাউকেই দেখা গেল না। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই চোখে ভেসে উঠল আরশের লাল হয়ে থাকা মুখ। হেলাল সাহেব কপালে ভাঁজ ফেলে চিন্তাগ্রস্ত গলায় বললেন, কি হয়েছে তোর? মুখ ফুলে গাড়িতে বসে আছিস কেন? আর কল দিচ্ছি, কল ধরছিস না কেন? মাথা ব্যথা করছে, ফ্ল্যাশ অফ করুন। হেলাল সাহেব কথা বাড়ালেন না। কল লিস্টে ঢুকে নুসরাতের কাছে কল দিলেন। উল্টো দিকে ফিরে কানে মোবাইল চেপে ধরলেন। আরশ ধ্যান দিল না। তার বিতৃষ্ণা চলে এসছে নিজের প্রতি, নিজের এই জীবনের প্রতি। সামান্য ভুলের জন্য এত মাসুল দিতে হবে জানলে জীবনে এই ভুল করতই না। কেন যে করতে গেল? আরশ সামনের সিটে মাথা হেলান দিয়ে বসে রইল। মাথা যন্ত্রণায় কপালের রগগুলো দপদপ করছে।
নুসরাতের চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আর ওনার অবস্থা দেখো কিরকম, গলাগলি করে সবার সাথে ঘুরছে ফিরছে, আনন্দ করছে। আজ তো সারাদিনের মাঝে তার দেখা নেই। যা খাবার খাওয়ার সময় ওই পাটকাঠির সাথে আসলো, শালা পাটকাঠিটাও আঠার মতো লেগে আছে। তার বউয়ের পিছু করে করে এখানেও চলে আসলো। একটু ফ্যামিলি গেট টুগেদারও করা যাচ্ছে না। পাটকাঠিটার জন্য সমুদ্রে এসেও বউয়ের সাথে একটু রোমান্স করতে পারলাম না। আমার জীবনটা কি এভাবে যাবে? এই সম্পর্কে কি কোনো ভবিষ্যৎ নেই? এত এত চিন্তা আরসের মাথা ব্যথা আরো বাড়িয়ে দিল। মাথা ব্যথায় চোখের কোণে জল জমা হলো। আরস তা মুছল না, থাকুক না একটু সময়, একটু দীর্ঘায়ু হোক জলগুলোর। আরস হাত দিয়ে কপাল চেপে ধরল মাথা ব্যথার জন্য। কপাল চেপে ধরতেই লোমসীন হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠল। মনে হলো চামড়া ভেদ করে এক্ষুনি বাইরে চলে আসবে। হেলাল সাহেব কথা না বাড়িয়ে নুসরাতকে কল করলেন। কল করতেই ওপাশ থেকে কল পিক হলো। হেলাল সাহেব ফোন লাউডে দিয়ে হ্যালো বললেন। নুসরাতও হ্যালো বলল। তারপরে আরশের কানে এসে বিঁধল নুসরাতের উচ্ছ্বাসিত গলার স্বর। নুসরাত কিছুটা অনুরোধের স্বরে বলল, বড় আব্বু, আমি কি আবিরকে নিয়ে আসতে পারি? ও এসে কি করবে? ওর নিজের বাসা নেই। আরে বড় আব্বু, ধীরে কথা বলুন, আবির শুনতে পেলে মাইন্ড করবে। হেলাল সাহেবের কপালে ভাঁজ গাঢ় হলো। ভ্রু কুঞ্চিত করে বললেন, তোর আবির? হেলাল সাহেবের বলতে দেরি হলো, তোর আবির? গাড়ির ভেতর থেকে আরশের বজ্র কণ্ঠের চিৎকার আসতে দেরি হলো না। পাপা, ওর আবির কি? বলো ওর অ্যাসিস্ট্যান্ট আবির। ওর সমস্যা নেই, তোর কেন সমস্যা হচ্ছে? তুমি বলো আবিরকে না নিয়ে আসার জন্য। হেলাল সাহেব ফোন কানে ধরলেন। নুসরাত ফোনের ওপাশ থেকে চুপচাপ আরশের কথা শুনছিল। ঠোঁটের কোণ ঘেঁষে ভেসে উঠল শয়তানি হাসি। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। আরশের কথা কোনো প্রকার পাত্তা না দিয়ে বললেন, ও আসলে কোথায় থাকবে? কেন? আরিফ ভাইয়ের সাথে। হেলাল সাহেব আরশের দিকে একবার তাকালেন। চোখ মুখ অন্ধকারে ডুবিয়ে চেয়ে আছে তার দিকে। মনে হচ্ছে যদি পারতো তাহলে ফোনটা ছিনিয়ে নিত, তারপর এর দফারফা করত। হেলাল সাহেবের জন্য শুধু দাঁত চেপে বসে আছে। হেলাল সাহেব হেসে উঠলেন শব্দ করে। নুসরাতকে নিয়ে মজা করে বললেন, তোর জামাই যে চিজ, রাখবে তার সাথে? এখন তো যে মুখ বানাচ্ছে, কাছে পেলে তো আবিরকে আস্ত রাখবে না। ও, আপনি চিন্তা করবেন না। আপনার এই বয়সে চিন্তা নেয়ার কোনো প্রয়োজন আছে? আপনার চিন্তাগুলো আমি নিচ্ছি। আপনি গিয়ে আপনার গাড়িতে উঠুন, ততক্ষণে আমি আসছি। আমি সবটা সামনে নেব। আচ্ছা, তুই আয়। আরও সে হেলাল সাহেবের দিকে তাকিয়েছিল প্রশ্নাত্মক দৃষ্টিতে। নুসরাতের সাথে এতক্ষণ কি কথা হয়েছিল জানার জন্য। হেলাল সাহেব এরকম ভাবভঙ্গি করলেন যেন আরুষের কোনো অস্তিত্ব এখানে নেই। সম্পূর্ণ আরুষকে ইগনোর করে পা চালিয়ে চলে গেলেন অন্য গাড়ির দিকে। আরুষ ভ্রু তুলে বসে রইল। জাইন, ইসরাত, মমো গাড়িতে উঠতে চাইল। আরুষ উঠতে দিল না। গাড়ির বাহিরে দাঁড় করিয়ে রাখলো। সমুদ্র থেকে কিছুটা দূরে গাড়ি পার করে রাখার জন্য ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে দিয়ে গেল সবাইকে। ইসরাত শীতে থরথর করে কেঁপে উঠল। জাইন ইসরাতের কাঁধ চেপে ধরে টেনে নিজের কাছে এনে দাঁড় করালো। হাত দিয়ে ইসরাতের বাহু ঘষে দিতে লাগলো যাতে ঠান্ডা না লাগে। ইসরাত জাইনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসলো। জাইনও হাসলো ইসরাতের সাথে অধর বাঁকিয়ে। নুসরাত আর আবির আসলো। চারদিকে যখন অন্ধকার হয়ে গেল, সমুদ্রের গর্জন যখন তীব্র থেকে তীব্র হলো, নুসরাত সামনে উঠে বসতে চাইল। আরও শীতল গলায় বলল, আমার পাশে এসে বস। নুসরাত কথা বাড়ালো না। ওভারসাইজড কাপড় পরায় ঠান্ডা লাগছে। কাপড়ের ভেতরে মনে হচ্ছে সব বাতাস ঢুকে গিয়ে শরীর অবশ হয়ে গিয়েছে। নুসরাত লাফ দিয়ে উঠে আরুষের পাশ ঘেঁষে বসলো। তোমাকে কি ইনভিটেশন দিয়ে এখানে আনতে হবে? তাড়াতাড়ি ওঠো, শীতে মানুষ জমে যাচ্ছে, একবার তাকিয়ে দেখো। আবির মুখ গোমরা করে পেছনে উঠতে যাবে। আরুষ ধমকে উঠল মমকে। কি এখানে হাঁ করে দাঁড়িয়ে মুখ দেখছিস কেন? তাড়াতাড়ি এসে গাড়িতে ওঠ। মম হঠাৎ এমন ধমকের শিকার হয়ে বোকা বনে গেল। কিছু বুঝতে না পেরে হাঁ করে আরুষের মুখের দিকে তাকিয়ে রইল। আরুষ চোখ রাঙিয়ে বলল, তুই উঠবি নাকি দুটো থাপ্পড় লাগাবো? মম পা চালিয়ে এসে আবিরকে এক প্রকার ধাক্কা দিয়ে সামনে থেকে গাড়িতে উঠে বসলো। আবির ভেবাচেকা খেয়ে তাকিয়ে রইল। ইরহাম সামনের সিটে উঠে বসলো। তার কোনো ঝামেলা নেই, সে সিঙ্গেল মানুষ, ভালোই আছে। জীবনে কোনো চিন্তা নেই, শুধু চিল আর চিল। বসা নিয়েও কোনো চিন্তা নেই। ইসরাতকে ধাক্কিয়ে এক প্রকার জাইন গাড়িতে তুলল। ইসরাত চোখ বাঁকা করে তাকাতে জাইন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, চোখ তাড়া করে না তাকাতে। ইসরাত চোখ ফিরিয়ে নিল। আবির এসে সবার শেষে গাড়িতে উঠল। দরজা টেনে লাগিয়ে দিল।
ইরহাম গাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলল। গাড়ি স্টার্ট করা হলো। সে তার নিজ গতিতে চলতে লাগলো রিসর্টের দিকে। আরশ মাথা ব্যথার জন্য চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। নুসরাত পকেট থেকে ফোন বের করে গ্যালারি চেক করতে লাগলো, আজ কি কি সে ক্যামেরাবন্দি করেছে দেখার জন্য। মমো ফিসফিস করে বলল ওকেও দেখাতে। নুসরাত মোবাইল ঠিকভাবে ধরলো যাতে মমো দেখতে পারে। আরশের কানে লাগলো কথা, তবুও তাকালো না। মাথা ব্যথার সাথে এখন চোখ ব্যথাও করছে তার। নুসরাত মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে আরশের চোখে তির্যক আলোক রশ্মি পড়ল মোবাইলের। আলো রশ্মির উৎস দেখার জন্য নিভু চোখে তাকালো। চোখ গেল মোবাইলের দিকে। গ্যালারি ফাইল ভর্তি হাবিজাবি পিক। আরশের চোখে হঠাৎ কিছু দেখে চেনা চেনা মনে হলো। ভ্রুকুচকে চোখ খুলে দেখার চেষ্টা করলো, কিন্তু মাথা ব্যথার জন্য ঝাপসা দৃষ্টি হওয়ায় কিছুই দেখতে পারল না। চোখ বন্ধ করে আরশ নিজের মাথা নিয়ে রাখলো নুসরাতের কাঁধে। কাঁধে মাথা রেখে শ্বাস ফেললো ঘাড়ের দিকে মুখ করে। নুসরাতের শরীরের ভেতর কম্পন হলো, তবুও নড়ল না। অনড় হয়ে বসে মোবাইল স্ক্রল করতে লাগলো। এর কিছুক্ষণ পর চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো আরশ কি করছে। যখন নিশ্চিত হলো আরশ ঘুমিয়ে আছে, টেনে শ্বাস নিল। শ্বাস নিতে আর পারল কই। তার আগে আরশ নিজের নাক দাবিয়ে দিল নুসরাতের গলার ভাঁজে। মুখ থেকে গরম নিঃশ্বাস বের করে নুসরাতের ঘাড়ে ইচ্ছেকৃতভাবে ছেড়ে দিল। নাক টেনে টেনে শ্বাস নিতে লাগলো। নুসরাতের কানে কানে ফিসফিস করে বলল, আমি কিনিনি, তাহলে আব্বা কিনে দিয়েছে। তুই এই ব্র্যান্ডের পারফিউম সবসময় ইউজ করিস? নুসরাত মাথা নাড়ল। আরশ রাগী গলায় বলল, আজ থেকে এই পারফিউম ব্যবহার করা তোর জন্য নিষিদ্ধ। এই জন্য বলি ওই পাটকাঠি কিভাবে পড়লো? এই পারফিউমের ঘ্রাণের কারণেই, তাই না? হ্যাঁ তাই, আপনি সব বুঝে গিয়েছেন। তুই পুরুষ মানুষ পটানোর জন্য কস্তুরীর ঘ্রাণ বিশিষ্ট পারফিউম ব্যবহার করিস? হ্যাঁ করি, আপনার কোনো সমস্যা? আরশ নুসরাতের গলায় নিজের ঠোঁট চেপে কিছু বলল, যা বোঝা গেল না। নুসরাত সেদিকে ধ্যান না দিয়ে মোবাইল স্ক্রল করতে লাগলো। আরশ চোখ বুজে বিড়বিড় করলো, এই পারফিউম ব্যবহার করে আমাকে পটিয়েছে। আমি এটা মানি না। কস্তুরীর ঘ্রাণ থাকার জন্য আমি পাগল হয়েছি, না হলে আমি আরশ কোনোদিনও প্রেম ভালোবাসায় পড়তাম না। সব দোষ পারফিউমের। আর পারফিউম ইউজকারী এই ষড়যন্ত্রকারী মহিলার। সব এই মহিলার চক্রান্ত। আমি বুঝি না মনে করেছে? আরশ চোখ ও মুখ অন্ধকার করে নিল। নিজের স্বভাবের বাইরে গিয়ে নিজের সাথে কথা বলল, সব দোষ তোর। কে বলেছে তোকে এই পাগল মহিলাকে বাজিয়ে দেখতে? এই মহিলার সাথে পাঙ্গা নিয়েছিস, এবার ঠেলা সামলাও। নিজের চালে আটকা পড়েছিস। আরে আরশ, বাঁচার কোনো পথ নেই। তোর জীবন আজ থেকে শেষ। ইতি, তুই কেন এই মেয়ের মায়ায় পড়লি? নির্ঘাত এই মহিলা আমাকে জাদু করেছে। নইলে আমার মতো একজন বীর পুরুষ কোনোভাবে প্রেমে পড়তে পারে না। আরশের ভেতরের এত হাই হুতাশ কেউ শুনতে পেল না। তার রয়ে গেল একান্ত আরশের মনে। নিজের ভেতর চেপে রাখলো অদম্য সেই অনুভূতি। কিন্তু যাকে নিয়ে এত কিছু, সে কি করছে? সে তো নিশ্চিন্তে ফেসবুক স্ক্রল করছে। আর কিছুক্ষণ পর পর সামনে আসা বেবি হেয়ারগুলো সযত্নে নিজের কানের পিঠে গুজে যাচ্ছে। ঘড়ির কাঁটা 8:57 ঘরে। আরশ ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর থেকে পুরো রুমে নুসরাতকে খুঁজল। তারপর খুঁজে না পেয়ে বারান্দায় গেল, সেখানেও দেখল নেই। রুম থেকে চিন্তিত চোখ মুখ নিয়ে বেরিয়ে গেল। পরনে অফ হোয়াইট কালার ট্রাউজার আর টি শার্ট। ইরহামের রুমে নক করতেই ইরহাম রুমের ভেতর থেকে চিৎকার করে জিজ্ঞেস করলো, কে? আমি। ইরহাম গটগট করে আসতে আসতে বিরক্তি নিয়ে বলল, আমিটা কে জানতে চাচ্ছি। আরশ কিছু বলার জন্য মুখ খুলতে ইরহাম দরজা খুলে ফেলল। ইরহাম বাহিরে তাকানোর আগে কপালে গাঢ় ভাঁজ ফেলল। দরজার বাহিরে আরশকে দেখে না চাইতে ঠোঁট টেনে হাসি আনলো। আরশ এক হাত পকেটে পুরে ইরহামের দিকে বিরক্তির চোখে তাকিয়ে আছে। নাক মুখ বিকৃত করে ধমক দিতে যাবে ইরহাম বলে উঠল, ভাইয়া এত রাতে এখানে কি? ওইটা এখানে নেই। কোনটা? তোর সাথেরটা। ও, নুসরাত এখানে নেই। তাহলে কোথায়? ইরহাম থুতনিতে হাত রেখে অভিনয় করলো ভাবার। কোথায় নুসরাত থাকতে পারে? ভাবার অভিনয় শেষে দাঁত বের করে হাসলো আরশের দিকে তাকিয়ে। আবির ভাইয়ের সাথে গিয়েছে। কি? আপনাকেও দেখেছি। এক কথা কি দুইবার বলতে হয়? বলেছি আবির ভাইয়ের সাথে নাইট আউটে গিয়েছে। আরশের মুখ লাল হয়ে গেল এই কথা শুনে। চোখ মুখ কুচকে বাহিরে যাওয়ার পথের দিকে অগ্রসর হলো বড় বড় পা ফেলে। আজ নুসরাতের একদিন কি আরশের একদিন। দিনের বেলা ছেলেটার সাথে ঘোরাঘুরি ঠিক আছে, কিন্তু রাতের বেলা আজ এই মেয়েকে সে ছাড়বে না। আরশ হন্তদন্ত হয়ে ছুটে গেল।
ইরহাম বুঝলো না এত রাগের কি হয়েছে। আরে ভাই কথাটা তো শুনে যাও। তোমাকে আমি না করেছিলাম খেও না, খেয়েছো, এবার মাথা ঘুরছে। নুসরাত আঙ্গুল আকাশের দিকে তুলল, তারপর আবিরের দিকে আঙ্গুল তুলে নিভু নিভু চোখে তাকিয়ে বলল, এই তোমার মাথার উপর কাক বসে আছে। আবির থতমত খেয়ে মাথায় হাত দিল। কোথাও কিছু খুঁজে না পেয়ে নুসরাতের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। নুসরাত চোখের পাতা ঝাপটে মুখ কাদো কাদো করে বলল, যা বাবা, উড়ে গেল। তোমাকে কে বলেছিল মাথায় হাত দিতে? আবির বিমূর্ত নয়নে তাকিয়ে রইল। নুসরাত যে পুরো মাল খেয়ে টাল হয়ে গিয়েছে তা তার কথা দ্বারা প্রকাশ করছে। নুসরাত সামনের দিকে অগোছালো পায়ে হাঁটতে লাগলো। পায়ে সকালের পেন্সিল হিল থাকায় পাথরের সাথে ওষ্ঠা খেয়ে পা বেঁকে গেল। নিজেকে সামলে ঠিক হতেই হে হে করে হেসে উঠল আকাশের দিকে তাকিয়ে। আবির হঠাৎ হাসির মানে কি বুঝতে পারল না। জিজ্ঞেস করতে নিবে নুসরাত আঙ্গুল আকাশের দিকে তুলে বলল, ওই যে আকাশে নৌকা বৈঠা দিয়ে টানা হচ্ছে। আবির বোকার মতো তাকালো আকাশের দিকে। কিছু খুঁজে না পেয়ে নিজেই নিজের মাথায় আঘাত করলো। এই মাতালের কথা সে বিশ্বাস করছে? তার মতো গাধা আর এই পৃথিবীতে দুটো নেই। নুসরাত ততক্ষণে হেলতে দুলতে এগিয়ে গিয়েছে অনেক জায়গা। আবির দৌড়ে গিয়ে নুসরাতের হাত চেপে ধরতে নুসরাত ছিটকে সরে গেল। আবিরের দিকে আতঙ্ক নিয়ে তাকিয়ে লাফ শুরু করলো।